এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এক্সপ্রেস টুডে ব্রট ইউ বাই অঙ্কুর বাইকার প্রাইভেট লিমিটেড। নমস্কার, এক্সপ্রেস নিউজে স্বাগত। আমি সঞ্জীব। শুরু করছি এক্সপ্রেস টুডে। ঝাড়গ্রাম ঝাড়খণ্ড সীমান্ত এলাকায় হলুদ বোঝাই ট্রাক থেকে উদ্ধার প্রায় 240 কেজি গাঁজা, গ্রেপ্তার ট্রাক ড্রাইভার। গোপন সূত্রে খবর পেয়ে গভীর রাতে ঝাড়গ্রামের নেতুরা এলাকায় অভিযান চালায় জেলা পুলিশ। 6 নম্বর জাতীয় সড়কে ঝাড়গ্রাম ঝাড়খণ্ড সীমান্ত এলাকায় কাঁচা হলুদ বোঝাই একটি ট্রাক আটক করে তল্লাশি চালিয়ে ট্রাকের কেবিন থেকে পলিথিনে মোড়া 25টি প্যাকেটে মোট 232 কেজি 140 গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ট্রাক চালক দক্ষিণ দিনাজপুরের রমেন সিংকে গ্রেপ্তার করা হয়েছে। সে জানায় গাঁজা লোড হয়েছিল ছত্তিশগড়ের বিলাসপুর থেকে। এরপরে গ্রেপ্তার করা হয় ট্রাক ড্রাইভারকে। কাশ্মীরে জঙ্গি নাশকতা এবং বর্তমান সন্ত্রাসবাদ নির্মূলের লক্ষ্যে দেশব্যাপী একাধিক অপারেশন জারি আছে, যার মধ্যে অন্যতম মাদক কারবার এবং তার থেকে উপার্জিত অর্থে সন্ত্রাসবাদীদের অর্থভাণ্ডারকে নির্মূল করা হয় বলেই অভিযোগ। সে কারণেই দেশব্যাপী এরকম একাধিক অভিযানে বিশেষ সাফল্য এসেছে রাজ্য পুলিশের। ঝাড়গ্রাম জেলা পুলিশের কাছেও গোপন সূত্রে খবর আসে ঝাড়খণ্ড এবং উড়িষ্যা রাজ্য থেকে গাঁজা পাচারের। সেই মতো অভিযানে নামে পুলিশ। ছত্তিশগড়ের বিলাসপুর থেকে হলুদ বোঝাই একটি ট্রাকে বিপুল পরিমাণ গাঁজা পাচার করা হচ্ছে বাংলায়। পুলিশ জানিয়েছে চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা জানতে তদন্ত চলছে, তবে ধৃতকে ঝাড়গ্রাম আদালতে তোলা হয়। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। ভোলে বাবার ভক্ত, মনের স্বাদ কেদারনাথ দর্শন করা, কিন্তু অর্থের অভাব বাধা হয়ে দাঁড়ায়। তবে বাবার ভক্ত বলে কথা, ভোলে বাবার কৃপা থাকলে অসম্ভবও সম্ভব হয়। 27 বছরের শুভঙ্কর তাই বাবার কৃপায় সাইকেল চেপে পাড়ি দিলেন কেদারনাথ দর্শনে। হাওড়া থেকে কেদারনাথ দীর্ঘ যাত্রাপথ, কিন্তু তাতে কি? ভোলে বাবার দর্শন পেতে নিজের সাইকেল আর মোবাইলে ভরসা হয়ে ওঠে শুভঙ্করের বাড়ি হাওড়া জেলার পাঁচলা থানার অন্তর্গত জলাকান্ত মণ্ডল পাড়া এলাকায়। পেশায় ডেইলি লেবার শুভঙ্কর ছোট থেকেই ভোলে বাবার ভক্ত, তাই বাবার দর্শন করতে কেদারনাথ যাওয়ার ইচ্ছে ছিল প্রবল। কিন্তু কেদারনাথ যেতে গেলে যে অর্থের প্রয়োজন তা যে ছিল না শুভঙ্করের কাছে। কিন্তু কয়েকদিন আগে বাধা হয়ে দাঁড়িয়েছিল অর্থাভাব। কিন্তু কয়েকদিন আগে শুভঙ্কর দেখে তার এলাকারই একজন সাইকেল নিয়ে কেদারনাথ যাচ্ছে। তাকে দেখে অনুপ্রাণিত হয় শুভঙ্করও, বেরিয়ে পড়ে সাইকেল নিয়ে কেদারনাথের উদ্দেশ্যে। আমি বেরিয়েছি হাওড়া থেকে, হাওড়া তোমার ধুলাগড়, আর যাবো কেদারনাথ। বেরিয়েছি আজকে সকাল 5:15 বেরিয়েছি। এখন কোথায় এসেছি? এখন আপাতত আছি এতে তোমার বর্ধমান রোড যে বলে তার অপোজিটে আছি, আরামবাগ শহরে। আমার একটা শখ আছে, সেই শখটা আমি পূরণ করছি। বলছে তো হাওড়া থেকে কেদারনাথ যাচ্ছে, ব্যাপারটা আশ্চর্যজনক ব্যাপার। ইচ্ছা তো আছে, কিন্তু এগুলো হচ্ছে যে ভগবানের সবই টান। যাবো, সময় হোক যাবো। সঙ্গে আছে দেশের জাতীয় পতাকা, বাবার নামে ধ্বজা, আছে সাইকেল মেরামত করার কিছু যন্ত্রপাতি, নিজের প্রয়োজনীয় জিনিস আর খাবার। একদিন ভোরবেলা বাড়ি থেকে বেরিয়ে দুপুরে সে পৌঁছয় আরামবাগ। হাওড়া থেকে কেদারনাথ প্রায় 1600 কিলোমিটার পথ। এই দীর্ঘ পথ তাকে পাড়ি দিতে হবে। সে জানে না কবে কিভাবে পৌঁছবে কেদারনাথ, কিন্তু এই অনিশ্চয়তার মাঝেও অবিরত সাইকেলে প্যাডেল করে চলেছে সে। বাবার ধামে পৌঁছনোই তার একমাত্র লক্ষ্য। রাস্তার দুপাশে দাঁড়িয়ে তার এই অদম্য ইচ্ছা শক্তিকে কর্নিশ জানিয়েছেন রাস্তার সাধারণ মানুষ। আরামবাগ থেকে পিন্টু লাগার রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। সমাজ মাধ্যমে দেশবিরোধী বার্তা ছড়ানোর অভিযোগ, বাঁকুড়ায় গ্রেফতার এক যুবক। শনিবার স্থানীয় এক বাসিন্দা রায়পুর থানার উপরবাঁধা গ্রামের বাসিন্দা সাফিক খানের বিরুদ্ধে সমাজ মাধ্যমে দেশবিরোধী ও দেশের সেনাদের প্রতি অসম্মানজনক পোস্ট করার লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ বাড়ি থেকে অভিযুক্ত সাফিক খানকে গ্রেফতার করে রবিবার সকালে খাতড়া মহকুমা আদালতে পাঠায়। আদালত সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের হয়ে এদিন কোনো আইনজীবী সওয়াল করেননি। পুলিশ হেফাজতে না চাওয়া বিচারক আগামী 23শে মে পরন্তক অভিযুক্তকে জেলে হেফাজতে নির্দেশ দিয়েছেন। জানিনি, আর কিছু ভিডিও ফুটেজগুলো দেখলাম,
যে কেস কানেকশন নিয়ে আছে আজ তো কোনো উকিল হয়ে দাঁড়ায়নি। আর ছুটি এমনি ছুটির দিন, উকিলের সংখ্যা কম ছিল, কিন্তু কোনো উকিল ইন্টারেস্ট নেয়নি, খাতা করে কোনো উকিল ইন্টারেস্ট নেয়নি। তবে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। এ বিষয়ে বিজেপির বক্তব্য, ভারতবর্ষে থাকবি, ভারতবর্ষে খাবি, আর ভারতবর্ষের বিরুদ্ধে এইরকম সোশ্যাল মিডিয়ায় আর এই ধরনের উক্তি আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা কোনো দিন মেনে নেব না। সেই জন্যই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা গতকালকে থানায় গিয়েছিলাম এবং তার বিরুদ্ধে কমপ্লেন করা হয়েছে, পুলিশ গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। 6 বছরেও রায়ডাক নদীতে হলো না সেতু। পাকা সেতু নির্মাণ কাজ শুরু হলেও সেতুর পিলার তৈরির পরেই থমকে গিয়েছে কাজ। মাঝপথে কাজ বন্ধ হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। সেতুর শিলান্যাস হয়েছিল 6 বছর আগে, কিন্তু এতদিনেও পাকা সেতু নির্মাণ অধরাই থেকে গিয়েছে। কাজ শুরু হয়েছিল, কিন্তু পিলার নির্মাণের পর সেতুর কাজ মাঝপথেই দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে, এমনটাই অভিযোগ স্থানীয়দের। বর্ষায় নদীতে জল বাড়লে চরম সমস্যার আকার নেয়। সেই সময় জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় নদী পারাপার করতে হয় 8 থেকে 80 কে। সেতু নির্মাণ না হওয়ায় ক্ষোভ জমেছে এলাকাবাসীর মনে। অবিলম্বে সেতু তৈরির কাজ শেষ করার দাবিতে সরব হয়েছেন কোচবিহারের তুফানগঞ্জের 1 নম্বর ব্লকের ধলপল 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। কিসের জন্য হচ্ছে না, তো অনেকদিন পুরোনো ব্রিজ ছিল, আগে এই ব্রিজ হওয়ার আগে যেগুলো ব্রিজ শুরু হয়েছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছে বা উদ্বোধন হয়ে গেছে, কিন্তু এই ব্রিজটা বন্ধ হয়ে আছে, সেটা কারণটাও বলে না তারা। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বরাদ্দে 2019 সালের মার্চ মাসে সেতুর শিলান্যাস হয়। সেতু নির্মাণের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল 2 বছর। রায়ডাক নদীর উপর এই সেতু নির্মাণ হলে তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের যাতায়াত সহজ হবে বলে মনে করছেন বাসিন্দারা। এ বিষয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, যেই ঠিকাদার সংস্থা কাজটি নিয়েছিল তারা কাজ না শেষ করেই সেখান থেকে চলে গিয়েছে। সে কারণেই সেতু নির্মাণের কাজ মাঝপথেই থমকে গেছে। নতুন করে টেন্ডার করে দ্রুত কাজ শেষ করার আশ্বাস দিয়েছেন তিনি। ওইটা যে কাজ করছিল কাজ সে মাঝ রাস্তায় কাজ ফেলে দিয়ে চলে গেছে, তাকে ব্ল্যাক লিস্টেড করা হয়েছে, তার আর্নেস্ট মানি কেটে রাখা হয়েছে। এবার নতুন করে টেন্ডার করে আমরা ওই কাজটা করাচ্ছি। আচ্ছা, মানে খুব তাড়াতাড়ি হবে, তাই তো? আর এই সেতু নির্মাণ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। শাসককে তীব্র আক্রমণ করতে ছাড়েনি বিরোধীরা। এ বিষয়ে শাসক দলের কাটমানি তত্ত্বকেই খাড়া করেছে বিজেপি। যেখানে এদের কাটমানির ব্যবস্থা আছে সেখানকার কাজ হবে, যেখানে কাটমানি নেই সেখানে কাজ হবে না। মানুষ যত অসুবিধার মধ্যে থাকুক, এদের কাটমানি হচ্ছে উদ্দেশ্য। কাটমানি ছাড়া এদের মন্ত্রী পর্যন্ত কাটমানি ঘুষ ছাড়া কোনো কাজ কোনো এলাকাতে করবে না, কোনো এলাকাতে হবে না। এই জন্য আজকে সেখানকার ব্রিজটা অর্ধসমাপ্ত হয়ে আছে, কাজ হচ্ছে না। এই সেতু তৈরি হলে সরাসরি যোগাযোগ স্থাপন হবে নাটাবাড়ি, ধলপল, রসিকবিল, রামপুর এমনকি অসমের সঙ্গে। কাজেই এই সেতুর গুরুত্ব অপরিসীম। এখন দেখার বিষয় কতদিনে প্রশাসন সঠিক পদক্ষেপ গ্রহণ করে। কোচবিহার থেকে দীপজয় বর্মনের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এখন নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি। আঙ্কুর বায়োকেম প্রাইভেট লিমিটেড ইস্টার্ন ইন্ডিয়াতে সর্ববৃহৎ ইথেনল প্রস্তুতকারক। এছাড়াও এক্সট্রা ন্যাচারাল অ্যালকোহল, ইন্ডিয়ান মেড ফরেন লিকার, নুন তৈরিতে কয়েক কদম এগিয়ে। আবাসন থেকে স্পঞ্জ আয়রন সবখানে সবার আগে এই সংস্থার চেয়ারম্যান মিস্টার মহেন্দ্র শর্মার সুদক্ষ পরিচালনায় দৃষ্টান্ত স্থাপন করেছে আঙ্কুর বায়োকেম প্রাইভেট লিমিটেড। আঙ্কুর গ্রুপ, ধুবি, ধানবাদ, ঝাড়খণ্ড 828205। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন এক্সপ্রেস টুডে। মাঝরাতে স্ত্রীর ওপর আচমকাই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। এলোপাতাড়ি কোপে মৃত্যু হয় স্ত্রী ঝর্ণা ঘোষের। মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে চুঁচুড়ার প্রিয়নগর দক্ষিণ এলাকায়। চুঁচুড়া কোদালিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রিয়নগর দক্ষিণ এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। ঝর্ণা ঘোষ নামে এক মহিলাকে কুপিয়ে হত্যা করল তারই দ্বিতীয় পক্ষের স্বামী উজ্জ্বল শীল। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় 3 বছর ধরে স্বামীর সঙ্গে ভাড়া বাড়িতে থাকতেন ঝর্ণা দেবী। পেশায় তিনি একজন আয়ার কাজ করতেন এবং সেই উপার্জনেই সংসার চালাতেন।
বাড়ির মালিক জানান, রাতে হঠাৎ উজ্জ্বল শীলের শরীর খারাপ হলে তিনি বিষয়টি জানিয়ে দেন ঝর্ণা দেবীকে। অভিযোগ, এরপরই কাজ থেকে ফিরে তিনি স্বামীর খোঁজ নিতে ঘরে ঢুকতেই উজ্জ্বল শীল ধারালো অস্ত্র দিয়ে তার উপরে ঝাঁপিয়ে পড়ে এবং এলো পাথারি কোপাতে থাকে। বললো যে না দাদা আপনি পারবেন না, আমি যাচ্ছি। ও আবার ওই রকম হয়েছে, আগে বোধহয় কোনো সময় হয়েছিল, আমি সেটা জানি না। তবে কি হলো যখন আসার পর কি হলো? উনি আসার পর তো উনি চলো চান করবে, চলো, ঠিক আছে, সে করে ইয়ে করছে দাদা জানি না, হ্যাঁ ইয়ে করছে। আর পাগলের মতো সেই আপনি দেখলেন মানে ঘটনাটা যখন মানে দেখলেন বলতে কি আওয়াজ তো শুনছি, এবার আমার হাত পা কাঁপছে দাদা। রক্তাক্ত অবস্থায় ঝর্ণা দেবী তার প্রথম পক্ষের ছেলেকে ফোন করে বলেন আমাকে কুপিয়ে মেরে ফেলেছে। এরপরই পরিবারের সদস্যরা ছুটে এসে ঘটনাস্থলে ভয়াবহ দৃশ্য দেখতে পান। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। চুচুড়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঝর্ণা দেবীকে উদ্ধার করে স্থানীয় ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। অভিযুক্ত উজ্জ্বল শীলকে পুলিশ আটক করেছে এবং এলাকাটি ঘিরে তদন্ত শুরু করেছে পুলিশ। এসে আমাকে বললো রাত্রিবেলা আমি কিছু পাচ্ছি না, আমাকে একটু বাড়িতে ছেড়ে দিবি বাবা। আমি বাগবাজার থেকে এখানে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে বাড়ি গেছি, ততক্ষণে মা ফোন করেছে, বলছে আমাকে মেরে ফেললো। এইটুকুই বলেছে, কুপিয়ে দিয়েছে। কে করলো এই জিনিসটা? ওই উজ্জ্বল শীল বলে জেনার সাথে থাকতে না। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। কালের বিবর্তনের সঙ্গে সঙ্গে রেল সিগন্যালে এসেছে পরিবর্তন। হারিয়ে গিয়েছে সিগন্যালের জন্য ব্যবহৃত কেরোসিন ল্যাম্প, কিন্তু সেই হারিয়ে যাওয়া ল্যাম্পকেই নিজের সংগ্রহশালায় বাঁচিয়ে রেখেছে সংগ্রাহক সঞ্জীব সিনহা। একসময় রেলের সিগন্যালিং সিস্টেম ছিল হাতে চালানো। ব্রিটিশ আমলে বিদ্যুতের অভাবে কেরোসিন ল্যাম্প ব্যবহার করে রেলগাড়িকে সংকেত দেওয়া হতো। লাল, সবুজ, হলুদ বা সাদা কাচের ফ্রেম সরিয়ে আলোর রং বদলে রেলগাড়ির চালককে বলা হতো থামো, যাও বা সাবধান। এই ল্যাম্পগুলি ছিল দৃষ্টি নির্ভর সংকেত ব্যবস্থা, যা রেল লাইনের ফটক থেকে শুরু করে ইঞ্জিনের পেছনে থাকা কর্মীর হাতেও থাকত। কুয়াশা রাত বা ঝড়ের সময়েও চালকের যাতে চোখে পড়ে সেই মতো করেই এগুলোর ব্যবহার করা হতো। তবে আজকের এই ডিজিটাল যুগে হারিয়ে যেতে বসেছে পুরনো দিনের এই ল্যাম্প। তবে সংগ্রাহক সঞ্জীব সিনহা এমন এক সংগ্রহশালা গড়ে তুলেছেন যেখানে ইতিহাস জীবন্ত। তার সংগ্রহে রয়েছে কেবল রেল ল্যাম্প নয়, 200 বছরের পুরনো ঘড়ি, 25টি দেশের মুদ্রা, ভারতের প্রাচীন কারেন্সি, ওয়েট মেশিন, গ্রামোফোন, টেলিফোন ও এমনকি স্বাধীনতা পূর্বকালের সংবাদপত্র। আমার কাছে যেরকম টেলিফোন আছে পুরনো, প্রায় 100 বছরের উপরে টেলিফোন আছে, তারপর গ্রামোফোন আছে, রেডিও আছে, পিচকারি আছে, যে পিচকারি এখন হয়তো দেখা যায় না, যে মানে পিতলের পিচকারি, সেটা সেই পিচকারি দিয়ে আমার বাবারা খেলেছেন, আমার পিসিরা খেলেছেন, তারপরে আমার দাদা দিদিরা খেলেছেন, আমরা খেলেছি। লাস্ট আমার জেনারেশনের লাস্ট খেলেছে আমার ছেলেরা, তারাও কিন্তু এই পিচকারি ব্যবহার করেছে এবং এখনও ইনট্যাক্ট আছে আমার কাছে, এবং এখনও মানে সযত্নে আমি এটাকে রেখে দিয়েছি। আজকের ডিজিটাল যুগে এসব যেন হারিয়ে যাওয়া ইতিহাস। তবু সঞ্জীববাবুর সংগ্রহ আমাদের মনে করিয়ে দেয় প্রযুক্তিরও পথ চলা শুরু হয়েছিল খুবই সাধারণ হাতের কাছ থেকে। শিলিগুড়ি থেকে ঋত্বিক ভট্টাচার্যের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। ভক্তের সমস্যা শুনে নাকি সাক্ষাৎ মা মনসা ভক্তের সমস্যার সমাধান করে দিয়েছে। এখানে কোথায় রয়েছে এই মন্দির জানেন কি? আসুন জেনে নেওয়া যাক। মা মনসা, যিনি কাঁচা দেবতা হিসেবেও অভিহিত, আর সেই মা মনসাই নাকি সাক্ষাৎ প্রকট হন এই মন্দিরে। এখানে বহু দূর দূরান্ত থেকে মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের হোমতোলা বাধাঘাট এলাকার মনসা মন্দিরে দূর দূরান্ত থেকে ভক্তরা এসে বিপুল পরিমাণে ভিড় জমান। ভক্তগণ তাদের সমস্যা নিয়ে মায়ের দরবারে এসে হাজির হলে মা মনসা নিজেই তাদের সমস্যার সমাধান করার পথ দেখিয়ে দেন। এই মনসা মন্দিরে প্রতি শনিবার, মঙ্গলবার এবং প্রত্যেক মাসের অমাবস্যা তিথিতে প্রধান পুরোহিতের উপর ভর করেন স্বয়ং মা, আর তারপরই বিশ্বহরি রূপে তিনি ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন। পাশাপাশি তাদের উদ্দেশ্যে ভবিষ্যৎবাণীও করেন। এমনকি বিভিন্ন সাংসারিক সমস্যা থেকে শুরু করে অন্যান্য সমস্যারও নাকি সমাধান হয় এই মন্দিরে। মায়ের প্রতি ভক্তি আছে, মায়ের কাছে যেটা আমি নিয়ে যাই সেটা আমার আশা পূরণ হয়। আমার মেয়ে এই ব্যাপারে এসেছিলাম, এই ব্যাপারে সংশোধন মেরে দিয়েছে। এখন আমি
মায়ের কাছে অপরাধ হয়ে আছে যে আমি একটা শাড়ি চেয়েছিল, সেই শাড়িটা দিতে পারিনি, আমার কালা সুট ছিল বলে। ওটা দিলে কালকে বলেছে যে ওইটা দিয়ে দিস, তোর আর কোনো ঝামেলা থাকবে না। আমি বলবো যে এখানে শনি মঙ্গলবার আসা হয়, মায়ের পুজো হয়, খুব বিশ্বাসী মা। এখানটায় প্রত্যেকেই শনি মঙ্গলবারে আসে, অমাবস্যা পূর্ণিমাতে আসে, এটা বিশ্বাসী খুব মা। তাই তো দশকের পর দশক থেকে মনসা মন্দিরে প্রতি শনিবার ও মঙ্গলবার এবং অমাবস্যা তিথিতে মনোবাঞ্ছা পূরণ করতে কাতারে কাতারে দর্শনার্থীর ভিড় লেগেই থাকে। মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস টুডে এখনকার মতো এ পর্যন্তই। চোখ রাখুন এক্সপ্রেস নিউজে। এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। দেখুন, এক্সপ্রেস নিউজের সকল সংবাদদাতা এবং এই সংবাদ মাধ্যমের সঙ্গে যারা জড়িত তাদের সকলকে প্রতি শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। 24 বছর তারা অতিক্রান্ত করলো, অর্থাৎ 10ই জুন 24 বছর অতিক্রান্ত করবে। এই চ্যানেলকে ফলো করুন, এই চ্যানেলকে অনুসরণ করুন এবং এই চ্যানেলের সংবাদগুলি সব সময়ের জন্য গ্রহণ করার চেষ্টা করুন। নমস্কার। এক্সপ্রেস নিউজের 24তম বর্ষপূর্তি উপলক্ষে আমি এক্সপ্রেস নিউজের সমস্ত কলাকুশলী যারা সাংবাদিক বন্ধুরা আছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা বার্তা থাকছে। যে কারণ হচ্ছে আমাদের এক্সপ্রেস নিউজ বিশেষ করে জঙ্গলমহল তথা আমাদের গ্রামাঞ্চল, প্রত্যন্ত গ্রামাঞ্চলের যে সমস্ত খবর সংগ্রহ করে জনসমক্ষে ওনারা হাইলাইট করছেন এবং প্রকাশ করছেন এবং জনগণের দুঃখ দুর্দশার কথা তুলে ধরছেন এবং উন্নয়ন, যেখানে উন্নয়ন হচ্ছে সেটা উন্নয়নের খবর ওনারা তুলে ধরছেন এবং যেখানে কিছু কিছু উন্নয়ন ঘাটতি রয়ে গেছে সেগুলোর খবর ওনারা কভার করে আমাদের প্রশাসনের নজরে আনছেন। এটা খুব ভালো উদ্যোগ। এক্সপ্রেস নিউজের সমস্ত কর্মকর্তাগণকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, বড়জোহার জানাচ্ছি। আগামী দিনে তাদের পথ চলা খুবই ভালো হবে। এই যে আমাদের 10ই জুন এই এক্সপ্রেস নিউজের 24 বর্ষ পূর্তি উপলক্ষে যে সমস্ত কাজ ওরা ডেভেলপমেন্টের কাজগুলো দেখাচ্ছেন, ওই জন্য আমি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে তারা খুব ভালোভাবে নিউজগুলো পরিবেশিত করবেন, ওইটার জন্য সকলকেই আমি শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জোহার, নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।